সুধী দর্শক মণ্ডলী, আবার শুরু হয়ে গেল আরেকটি পর্ব। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন অনুষ্ঠান এটিভি ইউএসএ প্রেজেন্টস টক শো বিতর্কিততে। আজকের পর্বে যিনি অতিথি, তার নাম শুনলে আসলে খুব একটা অচেনা মনে হবে না, কিন্তু যেহেতু তিনি পর্দার নেপথ্যের কারিগর, তাই হয়তো অনেকেই তার যে চেহারা সেটা অনেকে হয়তো দেখেননি অথবা দেখেছেন। আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানে তার নির্মিত চলচ্চিত্র থেকে শুরু করে যেসব তারকাদের তিনি উঠিয়ে নিয়ে এসেছেন বাংলার চলচ্চিত্রের আকাশে, সেসব নিয়েও যেমন কথা হবে তার ব্যক্তিগত জীবন নিয়েও। আর কথায় কথা বাড়ে, কথার ভেতর থেকে কোনো কথা হয়তো হয়ে যাবে বিতর্কিত। আসুন পরিচয় করিয়ে দেই বাংলাদেশের চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজুকে। রাজু ভাই, কেমন আছেন? আছি। আমি তো ইচ্ছে করেই আপনাকে আজকের অনুষ্ঠানের টপিকস বা অনুষ্ঠানের নাম বলিনি, কারণ যদি বলতাম যে অনুষ্ঠানের নাম বিতর্কিত, আপনি আমাকে অনেকগুলি প্রশ্ন করতে পারতেন। আমরা চেষ্টা করব যে কোনো কিছু যাতে বিতর্কিত না হয়ে ওঠে। আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। ঠিক ওই সময়ে হঠাৎ করে চলচ্চিত্রে কিভাবে আগমন এবং কেন আসলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কিন্তু চলচ্চিত্রে আসিনি। চলচ্চিত্রে এসেছি তারও অনেক আগে। আমি পড়াশোনা আমার যেটা হয়েছে সেটা হলো যে সেটা রেগুলার পড়াশোনা হয়নি। সেটাকে পড়াশোনা বলবো কি না তাও বলা হয় না, কারণ হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে কাজ করতে করতে পড়াশোনা করেছি। আর আমি যখন চলচ্চিত্রে এসেছি তখনও আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার ব্রেক অফ স্টাডি হয়েছে। আমি মাস্টারি করেছি, অন্য কাজ করেছি। তো তারপরে একটা অটোনোমাস কর্পোরেশন BIWTCতে চাকরি নিয়েছিলাম, 1 বছর চাকরি করেছি, তখনও ইন্টারমিডিয়েট পাস। এবং চলচ্চিত্রে যখন এসছি ওই চাকরি ছেড়ে, তখনও আমি ইন্টারমিডিয়েট পাস। তো চলচ্চিত্রে এসে কাজ করতে করতে আমি পড়াশোনা করেছি। আমি যখন অভিনেতা, প্রযোজক, পরিচালক দারা শিকোর সঙ্গে যোগদান করি সহকারী পরিচালক হিসেবে, এবং কাজ করতে করতে আমি তখন ভর্তি হওয়া ছিল আমার জগন্নাথে ইভিনিং শিফটে গ্রাজুয়েশনে, ডিগ্রি পাস কোর্স। তো ওইখানে কাজ করতে করতে আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছি, ক্লাস করিনি। সর্বসাকুল্যে বোধহয় 2 বা 3 দিন ক্লাস করেছি। তো পরীক্ষার সময়টা শুধু ছুটি নিয়ে দারাভাইয়ের কাছ থেকে পরীক্ষা দিয়েছি, গ্রাজুয়েশন কমপ্লিট হলো ওইখান থেকে। এরপরে আমি দারাভাইয়ের ওইখান থেকে চলে গিয়েছি খানাতার সঙ্গে। আতাভাইয়ের সঙ্গে যখন অ্যাসিস্ট করি তখন আমি ভর্তি হয়েছি প্রিলিমিনারিতে ঢাকা ইউনিভার্সিটিতে। তো আসলে আমার পড়াশোনাটা, এটাকে পড়াশোনা বলা না, এটা কোনো মতে একটা সার্টিফিকেট অর্জন। আমি মূলত একজন কর্মী। এই যে শরীয়তপুর থেকে আপনি মাদারীপুর থেকে আপনি ঢাকাতে আসলেন এবং চলচ্চিত্রের যে সেক্টর, যেটা আগে আরও কঠিন ছিল সেখানে প্রবেশ করা এবং সেখানে নিজেকে দাঁড় করানো, তো সেইটা কিভাবে আপনার জন্য কি সহজ ছিল, অথবা আপনার এখানে স্ট্রাগলের জায়গাটা কি ছিল? কারণ এখনও তো সাধারণ একজন ছাত্র হিসাবে তো FDCতে আপনি প্রবেশই করতে পারবেন না। তাহলে ওই রকম একটা জায়গা থেকে এসে আপনার কি মানে মামা কাকা বা এরকম কেউ ছিল যে আপনি কিভাবে ইন্টারমিডিয়েটেই এখানে এরকম একটা জায়গা করে নিতে পারলেন? চলচ্চিত্র আসলে তখন ছিল আমাদের কাছে স্বপ্নের মতো। আমি যখন মাদারীপুরে জেলা শহরে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি, তখন প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম। সিনেমা দেখতে দেখতে মানে এত সিনেমার ভক্ত হয়ে গিয়েছিলাম, এবং আমার মধ্যে স্বপ্ন একদম ভীষণভাবে গেড়ে বসেছিল তখনই যে আমি সিনেমার গল্প লিখব। কিন্তু সিনেমার সাথে কিভাবে সংযোগ ঘটবে এইটা আমার জানা ছিল না। আমি ওই ছাত্র জীবনেই দেখা গেছে যে সিনেমার গল্প লেখার স্বপ্ন নিয়ে সিনেমার গল্প লিখতে শুরু করেছি, এবং গল্প লিখে আমি ঢাকায় এসেছি। ঢাকায় এসে কার কাছে যাব, তখন তো টেকনিশিয়ান বা নেপথ্যের যারা, তাদের কাউকে চিনি না। শুধু শিল্পীদেরকে চিনি। আর একটা নাম
আমার মাথায় গেঁথে গিয়েছিল সেটা হচ্ছে যে নেপথ্যের কারিগরদের মধ্যে সেটা হচ্ছে কাজী জহির। উনি প্রেমের ছবি বানাতেন, ওনার যে সিনেমাগুলো দেখে রেখেছি এবং একাধিকবার যে সিনেমা ভালো লাগতো 7 বার 8 বার 10 বারও দেখতাম একই সিনেমা। তো ওই গল্প লিখে ঢাকায় এসেছি, হ্যাঁ, অনেক ঘুরতে 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 রাজ্জাক সাহেবের বাড়ির ঠিকানা জোগাড় করেছি এবং রাজ্জাক সাহেবের বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি অনেক। তারপরে একসময় রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, আমি বলেছি গল্প আমি লিখেছি। তখনও কিন্তু আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, হ্যাঁ। তো রাজ্জাক ভাই চমৎকারভাবে আমাকে বলেছেন, বুঝিয়ে বলেছেন যে তোমার বয়স এখনও কম, অনেক সময় আছে, আরও একটু ম্যাচিউরড হও, লেখাপড়া শেষ করো, তারপরে আসো। কাজী জহিরের সঙ্গে আমি দেখা করেছিলাম, উনিও একই কথা বলেছেন। তারপরে আবার ফিরে গিয়েছি। এরপরে নানান ঝড়ঝাপটা গেছে জীবনে। ওই যে আমি বললাম ছোটোবেলা থেকে কাজ করতে করতে আমাকে পড়তে হয়েছে। নানান ঝড়ঝাপটা শেষে ওই চলচ্চিত্রের প্রতি যে মানে আগ্রহ, চলচ্চিত্রের জন্য যে ভালোবাসা, সেটা কিন্তু এক ফোঁটাও মরেনি। তো আমার সাথে কানেকশান হলো চলচ্চিত্রের প্রথম, সেটা হচ্ছে আমি তখন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন হাটুরিয়া নামক একটি এলাকা, সেখানে আমি শিক্ষকতা করি মাদ্রাসায়। তো ওই সময়ে চলচ্চিত্রের প্রোডাকশন বয় হিসেবে কাজ করতো, মানে সহকারী ব্যবস্থাপক যেটা আমরা বলি, নান্নু নামে একটা ছেলে, তার বাড়ি ছিল ওই অঞ্চলে। তার সাথে আমার ঘটনাচক্রে পরিচয় হয়ে যায়। আমি যখন জানি যে সে চলচ্চিত্রে কাজ করে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আকাশের চাঁদ পেয়েছি, হ্যাঁ। তো তার সাথে আমি সম্পর্কটা একদম ধরে রাখি। এরপরে এক সময় যখন ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসি ঢাকায় এসেও নানান মানে স্ট্রাগল গিয়েছে। তারপরে ঢাকায় টিকতে পারলাম না, পরবর্তীতে ওই যে BIWTC চাকরি নিয়ে আমি চলে গেলাম, হচ্ছে আমাকে পোস্টিং দেওয়া হলো ওই যে আমাদের আদমজি জুট মিলের অপর পারে, হ্যাঁ, সোনাচড়া এলাকা, ওইটা BIWTCর সেন্ট্রাল স্টোর, হ্যাঁ, ওইখানে পোস্টিং ছিল। তো সেখানেও আমি ওই নান্নুকে দাওয়াত করতাম, হ্যাঁ, তাকে নিয়ে খাওয়াইতাম, তারপরে হচ্ছে যে তার সঙ্গে গল্প করতাম, আবার তার আসা যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত দিতাম আমি, হ্যাঁ। সে আমার কাছে ওই যে বললাম না যে মানে আকাশের চাঁদের মতো ছিল। তো তার সাথে ওই সম্পর্কটা ছিল। এরপরে যখন চাকরি ছেড়ে চলে আসি, ওই নান্নু ভাইয়ের মাধ্যমেই আমার চলচ্চিত্রে পদার্পণ, হ্যাঁ, এবং তার মাধ্যমেই FDCতে ঢোকা। FDCতে ঢুকে দারা ভাইয়ের প্রোডাকশন ম্যানেজার ছিলেন আমাদের রতন ভাই, তার সঙ্গে পরিচয়, এবং রতন ভাইয়ের মাধ্যমেই দারা ভাইয়ের কাছে উপস্থাপন যে একটা ছেলে আছে, কাজ করতে চায়। প্রিয় দর্শক, অনেক তো কথা হচ্ছে, কিন্তু একটু বিজ্ঞাপন বিরতিতে যেতেই হচ্ছে আমাদের। ফিরে আসছি শীঘ্রই। বিজ্ঞাপন বিরতি শেষে ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান এটিভি ইউএসএ প্রেজেন্টস টক শো বিতর্কিত নিয়ে। কথা বলছি জাকির হোসেন রাজুর সাথে। আমরা তো দুই ধরনের শিক্ষার কথা বলি, গুরুবিদ্যা আর একটা হচ্ছে একাডেমিক্যালি আসার যে জায়গাটা। তো আপনার গুরুকে চলচ্চিত্রে আসলে যেটা মানা হয়, মানে যেটা ট্র্যাডিশন, সেটা হচ্ছে যে প্রথম যার সাথে আমি সংযুক্ত হলাম কাজ করার ক্ষেত্রে, হ্যাঁ, যে পরিচালকের অধীনে কাজ করলাম, সে তাকেই বলা হয় গুরু, হ্যাঁ। কিন্তু আমি মনে করি আমি যেসব পরিচালকের সঙ্গে অ্যাসিস্ট করেছি তারা সবাই আমার গুরু। তার মধ্যে দারা শিকো, তারপরে খানাতর রহমান, তোজামেল হক বকুল, দিলীপ সোম, CB জামান, এদের সঙ্গে আমি কাজ করেছি। তো তারা সবাই আমার গুরু। সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে কে আমাকে বেশি ডমিনেট করে, অথবা কার কাছে আমি বেশি দুর্বল, বা কার সঙ্গে কাজ করে আমি বেশি আনন্দ পেয়েছি। সবার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিলেন খানাতর রহমান। আমরা বেশ কিছু মহান পরিচালকের নাম জেনেছি রাজু ভাইয়ের মাধ্যমে, যাদের সংস্পর্শে তিনি এসেছেন, এবং এই সময়ে এসেও তিনি তাদের নাম ভুলে যাননি এবং তাদের প্রতি তার সেই শ্রদ্ধা রয়েছে, আমরা সেটা দেখতে পেলাম। প্রিয় দর্শক, এই যে জাকির হোসেন রাজু, আপনারা কয়জন জানেন আমি জানি না, যার নির্মিত প্রায় প্রত্যেকটি চলচ্চিত্রই কিন্তু ব্যবসা সফল। বাংলাদেশে খুব
কম পরিচালক রয়েছেন যাদের ছবি এক নাগারে ব্যবসা সফল হয়েছে। আমরা ধীরে ধীরে সেই ছবিগুলো নিয়ে আলোচনা করব এবং যারা জানেন না তারা একটার পর একটা জানতে পারবেন যে আচ্ছা ওই ছবির নির্মাতা এই জাকির হোসেন রাজু। চলুন আরেকটি প্রশ্নে যাই। আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এই যে আমার গুরু যারা ছিলেন, যাদের সঙ্গে আমি কাজ করেছি, তার মধ্যে খানাতা কেন অন্যতম। খানাতাকে জাতি চেনে, তাকে তো জাতি যেভাবে মূল্যায়ন করার করবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রথম আমি চলচ্চিত্রে যখন কাজ করতে শুরু করে পরিবেশের সঙ্গে আমার খাপ খাওয়ানো খুব মানে কষ্টসাধ্য ছিল। কারণ হচ্ছে যে আমি যদিও খুব কষ্ট করে নিজে পড়াশোনা করেছি, কিন্তু তারপরও ভদ্রলোক, ভদ্র পরিবেশ এই রকম আমি পছন্দ করতাম। এবং আমার স্বপ্ন ছিল যে আমি ক্লাসিক ছবি বানাবো, শৈল্পিক ছবি বানাবো এই রকম। তো যেখানে কাজ করছি সেখানকার পরিবেশটাও যে ওই রকম, যারা চলচ্চিত্রের লোকজন। কিন্তু আমি চলচ্চিত্রে প্রথম এসে দেখলাম যে এখানে হই চই ধুমধাম বকা ঝকা এটা সেটা এবং ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ। তো এমন অবস্থা ছিল যে এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে আমার খুব কষ্ট হচ্ছিল। পাশাপাশি যেসব সহকর্মীদের সঙ্গে কাজ করেছি তাদের কারো থেকেই মানে এই উৎসাহ পাই নাই যে প্রচুর পড়ো, প্রচুর জানো, প্রচুর ছবি দেখো, মানে জ্ঞান অর্জন করো, এই বিষয়টা কারো কাছে খুব একটা পাইনি। কিন্তু যখন আমি খানাতার সঙ্গে কাজ করতে গিয়েছি, কিছুদিন যাবার পরে খানাতার কথাবার্তা, চাল চলন, তার ধ্যান ধারণা, তার আড্ডা, সব কিছুর মধ্যে আমি দেখেছি যে বিশ্ব ইতিহাস যেমন জানতেন, সাধারণ ইতিহাস যেমন জানতেন, শিল্পের ইতিহাস যেমন জানতেন, পেইন্টিংয়ের ইতিহাস, হ্যাঁ, পৃথিবী বিখ্যাত সিনেমাগুলোর ইতিহাস, তাদের আড়ালের ইতিহাস। তো এই সমস্ত ওনার কাছ থেকে শুনে ওনার এখানে আড্ডা মারতেন কয়েকজন লোক। তার মধ্যে চিত্রালী সম্পাদক আহমদজামান চৌধুরী ছিলেন। আহমদজামান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র ছিলেন এবং উনিও জানতেন প্রচুর, ব্যাপক। তো ওনাদের সঙ্গে যে আড্ডা হতো আমি থাকতাম নীরব দর্শক। তো তাদের ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা খনিজ ভুবনে প্রবেশ করেছি। সেখানে থরে থরে সাজানো হচ্ছে যে দামি মূল্যবান মুক্তা মণি, হ্যাঁ, এই রকম। তো যে কারণে ওই খানাতার সাহচর্যটা আমাকে ভীষণভাবে আপ্লুত করে। দারুণ। আমরা জানতে পারলাম যে খানাতাউর রহমান বা তিনি আসলে এককভাবে আবার খানাতাকে পরিচয় করিয়ে দেওয়াটা ঠিক নয়, কারণ উনি যেমন সুদর্শন একজন নায়ক ছিলেন পরিচালক, ছিলেন লেখক, অনেক রকমের গানও গাইতেন, গান লিখতেন খুব সুন্দরভাবে। উনি গীতিকার, সুরকার এবং সুরকার হিসেবে মানে আমার ধারণা যে আমাদের নজরুল, রবীন্দ্রনাথ, লালন এরপরে স্বকীয়তার দিক থেকে খানাতাকে জায়গা দিতে হবে। অনেক সুন্দর, অনেক ভালো ভালো গান রয়েছে খানাতার। আমরা আবার রাজু ভাইতেই ফিরে যাই। জাকির হোসেন রাজু, তিনি শুরু করলেন তার পূর্ণাঙ্গ তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র, যার নাম হচ্ছে জীবন সংসার। আপনারা অনেকেই যারা সালমান শাহকে ভালোবাসেন, শাবনূরকে ভালোবাসেন, বা যাদের বয়স আমাদের মতো বা এর চেয়ে বেশি, তারা তো অবশ্যই ওই সময় হল ভেঙে এই ছবি দেখার চেষ্টা করেছেন। জীবন সংসার এক ব্যবসা সফল ছবি এবং সালমান শাহ শাবনূর জুটির একটি নামকরা চলচ্চিত্র। এবং এই চলচ্চিত্রের কথা আমার অতটুকু মনে না হলেও এই গানটি আমি এখনও গুনগুন করে গাই। সেই গানের গল্পে পরে আসব। আগে চলুন যে সেই যে তরুণ জাকির হোসেন রাজু, তিনি যে সাহসটা করলেন ওই সময়ে সালমান শাহ এবং শাবনূরকে কাস্টিং করে নিজের প্রথম ছবি বানাতে গেলেন, এটা কিভাবে সম্ভব হলো? সিনেমা আসলে যারা রেগুলার প্রযোজক ছিলেন সেই সময়, তারা সাধারণত সিনেমা বানাতে গেলে পরে জনপ্রিয় নায়ক নায়িকা নিয়েই কাজ করার চেষ্টা করতেন। তো সেই সুবাদেই হচ্ছে, হ্যাঁ, তো আমার প্রযোজক যখন ঠিক হয়ে গেল, স্ক্রিপ্ট চূড়ান্ত হলো, তারপরে কাস্টিংয়ের। প্রিয় দর্শক, অনেক তো কথা হচ্ছে, কিন্তু
একটু বিজ্ঞাপন বিরতিতে যেতেই হচ্ছে আমাদের। ফিরে আসছি শীঘ্রই। প্রিয় দর্শক, ফিরে এলাম বাকি অংশ নিয়ে এটিভি ইউএসএ প্রেজেন্স টক শো বিতর্কিততে। আপনি একদম নতুন, সেক্ষেত্রে পরিচালক প্রযোজক আপনাকে বিশ্বাস করলেন? প্রযোজক আগে বিশ্বাস করেছে, তার পেছনেও তো ফাউন্ডেশন আছে, ঘটনা আছে যে দীর্ঘদিন অ্যাসিস্ট করেছি আমরা। অ্যাসিস্ট করতে করতে বিভিন্ন প্রোডাকশনে বিভিন্ন ডিরেক্টর প্রডিউসাররা জেনে যায় কোন অ্যাসিস্ট্যান্টগুলি সবচেয়ে ভালো মেধাবী এগুলো, এবং কাকে নতুন ব্রেক দেওয়া যায়। কারণ বড় পরিচালককে নিলে পরে তার টাকাও বেশি দিতে হয়, আবার তার সঙ্গে শিডিউল অনেক কিছু ব্যাপার থাকে। নতুনদের সুযোগ দিলে পরে অনেক সুবিধা। তো যাই হোক, তারপরে আমার উপরে প্রযোজকদের একটা আস্থা ছিল বলেই তারা আমাকে পরিচালক হিসেবে নির্বাচন করেছেন। প্রযোজকরাও নতুন ছিল, তাদেরও প্রযোজক হিসেবে এটা প্রথম সিনেমা, কিন্তু তারা সবাই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিল। তো যাই হোক, এই প্রজেক্টটা যখন চূড়ান্ত হলো যে আমরা সিনেমাটা বানাবো, স্ক্রিপ্ট কমপ্লিট হলো, সিদ্ধান্ত হলো, কাস্টিংয়ে গিয়ে আমরা শাবনূরকে কাস্ট করলাম, এবং শাবনূরের অ্যাগেনস্টে কাকে দিব, তখন সালমান শাহ স্টার। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন শাবনূরের মা, হ্যাঁ, যে শাবনূরের সাথে সালমান হলে পরে ছবিটা মানে ভালো হবে আর কি, কাস্টিংটাও ভালো হবে, আর সালমান তখন স্টার এবং ধাঁধা করে উপরে উঠছে। তারপরে আমরাও আলোচনা করে দেখলাম যে হ্যাঁ, সালমানকে নিলে শাবনূরের সঙ্গে মানাবেও সুন্দর, এই শাবনূরকে নেওয়া। এরপরে আর একটা জুটি ছিল ফারুক ববিতা, ওই জুটিটা নিয়েও বেশ কিছু মানে ঘটনার জন্ম হয়েছিল। তো সেই ইতিহাস বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, কিন্তু আমার নোটে আছে যে আমরা সেই বিষয়েও যাব। সালমানের কাছে কি কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন একদম নতুন প্রযোজক, নতুন পরিচালক সেই ক্ষেত্রে, যেহেতু উনি তখন তার? না, বাধা পাইনি, কারণ সালমানের সঙ্গে যখন আমরা কথা বলেছি, কথা বলার পরে সালমানকে গল্প শুনিয়েছি, সে গল্প শুনতে চেয়েছে, গল্প শুনে তার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সাইনিং হয়ে গেছে, আমরা কাজ শুরু করেছি। কাজ শুরু করার পরে একটু সালমানের সঙ্গে আমার একটু দ্বন্দ্ব হয়েছে। সেটা হচ্ছে যে সালমান তো আসলেই মেধাবী, হ্যাঁ, শিল্পী ছিল, মেধাবী মানুষ ছিল। তো অনেক সময় শিল্পীরা কি করে যে একটা সিকোয়েন্স আমি এইভাবে করি, একটা সিকোয়েন্স এইভাবে করি, এইখানে একটা ডমিনেট করার চেষ্টা করে, বা তার কাছে ভালো মনে হয় বলেই সেটা সে করে। তো এইরকম করতো, আমি শুনতাম না, আমি বলতাম না ভাইয়া যেটা আছে ওইটাই করি, হ্যাঁ। তো ও সালমান ভিতরে ক্ষুব্ধ হচ্ছিল যে সে যাই বলে আমি অ্যাকসেপ্ট করি না, আমি পাশ কাটিয়ে যাই। তো ভিতর ক্ষুব্ধ ছিল, এটা আমি বুঝতে পারিনি। তো 6-7 দিন শুটিং করার পরে একদিন ঘটনা ঘটলো। এটা উত্তরায় শুটিং করতেছিলাম আমরা একটা বাড়িতে, কো-আর্টিস্ট ছিল ববিতা আপা। তো সেইখানে একটা দৃশ্য করতে গিয়ে সালমান বলল যে রাজু ভাই, এই সিনটা মানে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি ওইভাবে না করে সে তার মতো করে করতে চাইল, যে এইভাবে করি। তা আমিও তখন যথারীতি বললাম যে না, আমার যেটা আছে সেটা এইভাবেই করি। সালমান বারবার বলছিল যে না, ওইভাবে করি। তখন আমি বললাম যে এক কাজ করি, দুইভাবে দুইটা টেক করি, যেটা ভালো হয় সেটা আমরা আমার মতো করে, আর একটা তুমি যেটা চাচ্ছ ওইভাবে। বলার সাথে সাথে লাইট জ্বলছে, ক্যামেরাও রেডি, ববিতাপাও রেডি, সে ক্যামেরার সামনে থেকে একদম চলে গেল সরাসরি মেকআপ রুমে। এই ঘটনা আমি অনেক চ্যানেলে বলেছি, অনেক সাক্ষাৎকারই বলেছি, আমরা শুনতে চাই। হ্যাঁ, তো মেকআপ রুমে গিয়ে অনেক রকম শাউট করছে, একদম জোরে জোরে সবাই শুনছে, যে শাউট করে বলছে যে আমি সব বড় বড় ডিরেক্টরের এখানে যাই কিছু বলি আমার কথাটা ফেলে না, আর এখানে একটা নতুন ডিরেক্টর, সে একদম এই সেই হয়ে গেছে, এমন একেবারে পণ্ডিত হয়ে গেছে, সে সত্যজিতের আব্বা হয়ে গেছে, অমুক তমুক, কোনো কথা শুনতে চায় না। হ্যাঁ, তো এইরকম শাউট করছে, আরও ওর যা মন চাইছে সেভাবে শাউট করছে।
তখন পুরা ইউনিট চুপ ঝিম, এবং সবারই ধারণা ছিল যে ছবি বন্ধ হয়ে যাবে। তো ববিতা আপা তো অনেক ভদ্রলোক, সবাইকে আপনি করে কথা বলেন, ছোট বড়। তো ববিতা আপা আমাকে বলছেন, কি রাজু সাহেব শুটিং কি হবে? তাই আমি বলছি, আপা বসেন আমি দেখি। তারপরে মেকআপ রুমে আমি গেলাম, মেকআপের রুম থেকে সবাইকে বের করে দিয়ে আমি সালমানের সঙ্গে 2 মিনিট বসলাম। বসে সালমানকে বললাম যে, সালমান আমি বলবো, তুমি শুধু শুনবা, উত্তর পরে। প্রথম কথা হচ্ছে যে তুমি একটা স্টার, তুমি বছরে 6-7টা সিনেমা করবে, একটা সিনেমা যদি ফেল করে কোনো সমস্যা নেই, কিছু যাবে আসবে না। আর একটা ছবি যদি হিট করে, তুমি 5 বছরের জন্য তোমার কেরিয়ার ঠিক থাকবে। কিন্তু ডিরেক্টর হিসেবে এটা আমার প্রথম সিনেমা, এটা যদি ফেল করে আমি ডিরেক্টর হিসেবে আর জীবনে দাঁড়াতে পারবো না। আর এটা যদি সফল হয় তাইলে হয়তো আমি মাঠে দাঁড়াতে পারবো। তো আমি অন্যের বুদ্ধিতে মরতে চাই না, অন্যের বুদ্ধিতে মানে বড় হতে চাই না। কারণ আমি যেন বলতে পারি যে হ্যাঁ, আমার বুদ্ধিতে আমি ডুবছি, অথবা আমার বুদ্ধিতে আমি সফল হয়েছি। যে কারণে আমি নড়তে চাই না। কারণ স্ক্রিপ্টটা আমার লেখা, প্রতিটা সংলাপ, প্রতিটা গল্প, প্রতিটা সিন, এগুলো আমি দীর্ঘদিন ভেবে রেখেছি, এবং এর বিকল্প 10 রকম চিন্তা করেছে। একটা দৃশ্য 10 ভাবে লেখা যায়। আমি 10টা অ্যাঙ্গেল থেকে চিন্তা করেছি, যেটা আমার ভালো লেগেছে সেইটা আমি চূড়ান্ত করেছি। এইভাবে করে স্ক্রিপ্টটাকে তৈরি করা। তো আমাদের মধ্যে এই যে দ্বন্দ্ব, এটা প্রয়োজনে আজকে শুটিং অফ করে দিই, আমরা স্ক্রিপ্ট নিয়ে আলাদাভাবে বসে চুলচেরা আলোচনা করে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি তোমার কোথাও খটকা থাকে তুমি বুঝে নেবে, তোমার কাছ থেকে যদি বেটার কোনো সাজেশন আসে আমি সেটা অ্যাকসেপ্ট করব। ভালো সাজেশন অ্যাকসেপ্ট করতে তো কোনো লজ্জা নেই। তো আর এইভাবে সেটা আমরা এটা করব না, আর আমি কম্প্রোমাইজও করব না। এখন তুমি দেখো, আর তুমি যেহেতু স্টার, আমি নতুন ডিরেক্টর, যদি তুমি মনে করো যে দৌড় ডিরেক্টরটা পণ্ডিত যায় এতক্ষণ বলছো সবাই শুনাইয়া, হ্যাঁ, প্রয়োজনে ছবি যদি বন্ধ করে দাও, তুমি না করতে চাও না করো, কিন্তু আমি সরবো না আমার জায়গা থেকে। কঠিন সিদ্ধান্ত। আচ্ছা বলে বললাম যে ঠিক আছে, তুমি 2 মিনিট ভাবো, আমরা কি শুটিং অফ করে 2 দিন বসবো না কি করব, তোমার চিন্তাটা তুমি জানাও। বলে আমি মেকআপ রুম থেকে বেরিয়ে আসলাম, আইসা ববিতা আপা বসা, তার পাশে আমি বসলাম। হ্যাঁ, তো 2-3 মিনিট পরে পুরা ইউনিট কিন্তু ঝিম মেরে আছে, সমস্ত টেকনিশিয়ান এবং হচ্ছে যে সবাই, কেউ কোনো কথা বলছে না। সবার মধ্যে একটা ভয় ঢুকে গেছে ছবিটা বন্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে সালমান বেরিয়ে আসলো, মেকআপ রুম থেকে বেরিয়ে আসলো। আমি এটা বহু টেলিভিশনে বলেছি, বহু ইন্টারভিউতে বলেছি, বলতেই হয়, কারণ সালমান এখনো জনপ্রিয়। জি জি, অবশ্যই। তার যে কোনো জায়গায় গেলেই সালমান সম্পর্কে প্রশ্ন ওঠে। তার ম্যানেজিং ক্ষমতা এত ছিল, সেটের মধ্যে ঢুকে একটা হাসি দিয়ে দৌড়ে গিয়ে ববিতা আপাকে পা ধরছে, আপা মাফ করে দেন, আপনার সামনে থেকে আমি চলে গেছি, হ্যাঁ, ক্যামেরার লাইট জ্বলছিল, আমি চলে গেছি, এটা বেয়াদবি হয়েছে, মাফ করেন। ববিতা আপা তো অত্যন্ত ভদ্র, তো সে বারবার বলছে যে সালমান পা ধরেন, এগুলি কী করেন আপনি, হ্যাঁ, তো বলছে না আগে মাফ করেন। মানে পুরো টিমের মধ্যে একটা হাসাহাসির দৃশ্য তৈরি হয়ে গেল, এবং সবাই ইজি হয়ে গেল। তারপরে ববিতা বললো যে সালমান ঠিক আছে, মাফ করেছি, আপনি বলেন। এরপরে সালমান পুরো ইউনিটকে একদম নর্মাল করে ফেললো, আমাদেরকেও নর্মাল করে ফেললো, ববিতা আপাকেও নর্মাল করে ফেললো। হ্যাঁ, পরে আমাকে বললো যে আচ্ছা রাজু ভাই, এমন হতে পারে আপনি যা চিন্তা করেছেন সেটা আমি 16 আনা কনসিভ করতে পারিনি, যে কারণে আপনারটা আমার ভালো লাগেনি। তো আপনি যা চিন্তা করেছেন ওটা কি অ্যাক্টিং করে আপনি দেখাতে পারবেন, বোঝাতে পারবেন? তো আমি তখন বলেছি যে সালমান, আমি তো অ্যাক্টর না, কিন্তু আমি কি চাই সেটা আমি ফ্লেভারটা বোঝাতে পারবো। বলছে ওইটুকু বুঝতে পারলেই আমার জন্য এনাফ। তখন ববিতা আপাকে বললাম যে আপা আপনি সহযোগিতা করেন, আমি সালমানের জায়গায় দাঁড়ালাম, সালমান বৈশা দেখছে, পুরো দৃশ্যটা আমি অ্যাক্টিং করলাম ববিতা আপার সাথে। মজার ব্যাপার হলো যে পুরো সেটে তালি পড়ে গেল। তো এখন এই যে পুরো সেটে যে তালি পড়ে গেল, সবাই মিলে তালি, এটাই বলে দিচ্ছে যে দৃশ্যটি তাদের কাছে ভালো লেগেছে। সালমানও বুঝতে পেরেছে, সালমান এই জন্য আমি তাকে থ্যাঙ্কস জানাই, হ্যাঁ, যে তোমার কথা যখন আমি বুঝতে পারলাম তখন আমি মেনে নিলাম আনন্দে। এটাও তো একটা বড় গুণ মানুষের, একদম এটা বড় গুণ। তো
সালমান বুঝতে পেরে একটা হাসি দিয়ে ওইটা দাঁড়াইলো, ওকে রাজু ভাই টেক। এরপরে দৃশ্যটি শেষ হলো, ওই দিনের শুটিং শেষ হলো। ওর পরে বোধহয় এক দুই দিন শুটিং আমরা করেছি প্রথম লটের। এরপরে আমি আর পরবর্তী শুটিংয়ের আগে এই টোটাল, তখন তো আমরা ওই যে নেগেটিভে শুটিং করতাম, এটা ডেভেলপ হলো, এটাকে প্রিন্ট করিয়ে রাশ বানালাম, এডিট করলাম। এডিট করার পরে আমরা চিন্তা করলাম যে বড় পর্দায় দেখব, কারণ প্রথম ছবি তো, যদি কোথাও ভুল ত্রুটি চোখে পড়ে পরবর্তী শুটিংয়ে এটা আমরা কাভার করব। তো 16 নাম্বার রিল বা এরকম কিছু না, এরকম একটা তথ্য আমার কাছে আছে না। আর কি। তো 15 নাম্বার রিল, আচ্ছা ওইটার ব্যাপারে বলতেছি, ওইটার ব্যাপারে বলতেছি। তো পরে এই যে এইটা যখন বড় পর্দায় দেখবো, তখন আমি চিন্তা করলাম যে সালমানকে ডাকি, কারণ যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে শুটিংয়ে, সালমানকে সহ রাশটা দেখি। সালমানকে কল করলাম, সে চলে আসলো এবং আমাদের সাথে বসে বড় পর্দায় রাশ দেখলো। রাশ দেখার পরে সালমান ওয়াজ ভেরি প্লেসড এবং আমাকে এসে জড়ায় ধরে চলে গেল। এরপর থেকে একদম এন্ড পর্যন্ত শুটিংয়ে কোনো রকম কোনো ঝামেলা হয়নি এবং এত আনন্দের সঙ্গে আমরা কাজ করেছি। প্রতিটা দিন শুটিংয়ে মনে হয়তো এটা অ্যামিউজমেন্টাল আড্ডা, এইভাবে শেষ হয়েছে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সালমান বা শাবনূর বা আপনার মধ্যে এমন কিছু হয়েছিল কিনা যে অন্য সেটে শুটিং করতে গিয়ে ওরা বলছে যে এরকম একটা নতুন ডিরেক্টরের ছবিতে একটা সিন শ্যুট করে আসছি, অনেক মজা পাইছে, এটা ওরা অন্য সেটে বলে বেড়াতো। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।